যদি কোনো ব্যক্তি দাবা খেলায় ভীষণ নেশা থাকে আর যদি তার কোনো ক্রমে রোগে ভোগে মৃত্যু হয়, তাহলে তার আত্মা কি দাবা খেলার জন্য দাবা খেলার সঙ্গীকে খোঁজে বা দেখা দেয়? কি মনে হয় তোমাদের? যেটা তোমাদের মনে হবে কমেন্ট করে আমাকে জানিও। প্রমোদ রায়ের নাম পরিচিত নয় এমন খুব কম ব্যক্তিই আছে। আজকে আমি তোমাদের বলবো হেমন্ত কুমার রায়ের ভৌতিক চক্রান্ত এই গল্পটি। যা বলছিলাম, প্রমোদ রায় উনি ছিলেন ভালো চিত্রকর এবং ছবি আঁকা বা মূর্তি গড়ার কারিগর বলা যেতে পারে। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া পরিবারে তার আর কেউ ছিল না। বাড়িখানা ছোট হলেও তার কিন্তু কোনো অসুবিধা হতো না বাড়িখানায় থাকতে। নিচের তলায় তার স্টুডিও ছিল এবং যে মূর্তি গড়ত সেই মূর্তিগুলো নিচের তলায় থাকতো। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায় নিশ্চিন্তে। কিন্তু হঠাৎ হলো কি এক মুশকিল। কি মুশকিল? বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এলো তার কাছে। বলছি নোটিশ এলো তাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। কলকাতার মতো তখন একটা জায়গায় বাড়ি ভাড়া বা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাওয়া, এটা কিন্তু খুব একটা মুখের ব্যাপার বা মুখের কথা ছিল না। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় চলছিল। মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চতুর্গুণ পঞ্চগুণ ভাড়া দিয়েও বাড়ি পাওয়া যাচ্ছিল না তখন। বাড়ি পাওয়া যাওয়া অনেক দূরের কথা, ভাবনাতেও আসছিল না কারোর। ঠিক এরকম সময় তার বাড়ির দরকার পড়ল, কারণ নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দিতে হবে। অধিকাংশ বাড়িওয়ালারা পুরনো ভাড়াটিয়া উঠিয়ে দিয়ে নতুন ভাড়াটিয়া বসাবার চেষ্টা করছে কিছু বাড়তি ইনকামের চেষ্টায়। নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করা যাবে। পুরনো ভাড়াটিয়া পুরনো টাকা দেয়, ভাড়া দেয়। প্রমোদ বাড়িওয়ালার দাবি তো সহজে মেনে নিতে রাজি হলেন না। বাড়িওয়ালাকে তিনি নোটিশ তলব করলেন। মামলা হলো এবং মামলায় হেরে গেলেন প্রমোদ রায়। বাড়ি ছাড়ার জন্য সে সময় পেলেন মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত এই ভুতুড়ে কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকতো নরহরি দাস। মফস্বলের লোক তিনি, মানে গ্রাম বাংলার লোক তিনি। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে ছিল একটা ছোট্ট প্রাচীরটা মানে ওয়াল। প্রাচীরটা টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপরে এসে পড়া যেত, মানে নামা যেত। নরহরির চেহারাখানা ছিল আদর্শ গদিওয়ালার মতো। মোটা সোটা বেটে সেটে কালো দেহ, চাঁদের মতো মুখমণ্ডল, সাজগোজ তথই বচন। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন্য টিকি এবং কপালে বিশাল বড় তিলক। নাসিকা থেকে সেই তিলক শুরু হয়েছে। তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তুলসীর মালা 3 সারি। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তি ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশয়ী, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা। মদ আর মাংসই ছিল তার পানীয় এবং নেশা। চিত্র চেহারার চারিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেই ছিল একই নেশার লোক। সেটা হচ্ছে দাবা খেলার নেশা। রোজ সকাল সন্ধে নরহরি তাম্বাকু চর্বণ করতেন এবং ভৈরব তাম্বাকু সেবন করতেন। তাম্বাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকতেন। সে সময়ে তাদের দেখলে লোকে বলা বলি করত, বাবা এও কি সম্ভব? কথায় বলে না, বাগ্যে গরুতে 1 ঘাটে জল খায়। এনাদের না দেখলে বোঝাই যায় না যে অসম্ভবও সম্ভব হতে পারে। কিন্তু এমন গরমিলের বগড়া পারল কে? হঠাৎ
মেনিনজাইটিস রোগে নরহরি শয্যাশায়ী হলেন। সে বাড়ি ছেড়ে দেশের বাড়ি চলে গেলেন এবং তার নিজেদের লোকজনের কাছে মফস্বলে তিনি চলে গেলেন। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যার আসর। নরহরি মেনিনজাইটিস রোগে মারা গেলেন। ভৈরব ভট্টাচার্য দুঃখ পেলেন খুব, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা ক্ষেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। ক্ষেতু মল্লিক এখন ভালো ভাড়াটিয়া পাবে। সে এককালীন 1000 টাকা সেলামি চাইবে এবং মাসিক 150 টাকা ভাড়া চাইবে। দিনকাল যা পড়েছে তার দাবি অবলীলাক্রমে পূর্ণ হয়ে যাবে। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল এই মাসিক 150 টাকা ভাড়া এবং 1000 টাকা সেলামি শোনার পরেও। কিন্তু সহসা ঘটল এক সাংঘাতিক, লোমহর্ষক, রোমাঞ্চকর, অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাতে পথ দিয়ে চলতে চলতে নরহরির পরিত্যক্ত তালাবন্ধ বাড়িখানার বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ পর্যন্ত সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বলল, কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নাই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে পট করে টর্চের সুইচটা টিপে দিল। টর্চের সুইচটা টেপা মাত্রই পট করে টর্চ জ্বলে উঠল। তা অসম্ভবপর এবং যুক্তিযুক্ত যেটা নয় তিনি সেটাই দেখলেন। সে যে হচ্ছে নরহরি দাসের মূর্তি। মূর্তি নয়, ছায়া মূর্তি, তার ভূত, বলা যেতে পারে তার আত্মা। তার পেটের পিলে চমকে গেল। নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরো একবার ভালো করে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করল। উফ, মোটেই তার চোখের ভুল নয়। মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদন। ঠক ঠক করে কাঁপতে লাগলো তার শরীর। করে ধড়াস করে চিৎকার করে তিনি পড়ে গেলেন এবং তিনি সেখানেই জ্ঞান হারালেন। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে ছড়িয়ে গেল। যেরকমভাবে আগুন ছড়ায় বনের মধ্যে, দাবানলের মতো গোটা গ্রামে ছড়িয়ে গেল। ক্ষেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ব্যাটারা বদলা নিতে ভাঙচি দিতে চায়। আমার ভালো ভালো ভাড়াটিয়ারা আসছে দেখে সবাই আমাকে হিংসা করছে, ওই জন্য এই রকম রটনা রটিয়ে দিচ্ছে। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে এই পড়া পৃথিবীতে এসে, ছাই পৃথিবীতে কি আছে যে তিনি আসবেন এখানে দেখতে ভূত হয়ে? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তা ওই ভাড়া বাড়িতে পাড়ার আরও অনেকে তার চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখার আশাও কেউ করে না, কারণ ভূত দিনে বের হয় না, রাতেই বের হয়। ফল দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাতে চলাচল বন্ধ করে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা ক্ষেতু মল্লিককে একেবারে বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে কেউ বসবাস করতে চায় না। বসবাস করা তো অনেক দূরের কথা, বাড়ি ভাড়া নেওয়ার কথা তারা স্বপ্নেও ভাবতে পারে না, যতই বাড়ির আকার লেগে থাকুক না কেন। প্রাণের ভয় সবারই আছে, ভূতের ভয় সবারই আছে। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময়ে তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল, ক্ষেত্রবাবু, হরিহরদের যেখানে ভূত আছে, ভূতের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে পারলেন না ক্ষেতু মল্লিক। তিনি নাকি ভারী ভাড়া নিতে চান। ক্ষেত্রবাবু বললেন, আমি হচ্ছি
তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিছন টান দিতে পথ পাবে না, বুঝলেন? ক্ষেত্রবাবু সব শুনলেন। ক্ষেত্রমল্লিক তাড়াতাড়ি বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন ভট্টাচার্য মশাই, ঠিকই বলেছেন। আচ্ছা, তোমার সঙ্গে আমিও থাকবো, কিন্তু আমি হচ্ছি গরিব। মাসে 30 টাকা বেশি ভাড়া দেবার শক্তি তো আমার নাই, ক্ষমতাও আমার নেই। ক্ষেত্রবাবু মেনে গেলেন। খেতু মল্লিক আর কি, ঠিক আছে তাই হবে তাই হবে। নরহরি বাড়িতে এসে জাঁকিয়ে বসলো ভৈরব ভট্টাচার্য, মানে তান্ত্রিক ভৈরব ভট্টাচার্য। সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে কখনোই পারবে না। যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্যটুকু দেখতে পাওয়া গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তার তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলেন। তারপরেই হলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনের ওপর বসে ভৈরব ভট্টাচার্য পুজোর জোগাড় জানতি করতে ব্যস্ত। নরহরির ভয়ে পথ একদম নির্জন, কোথাও টু শব্দটুকু পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। ঘরের ভিতরে জ্বলছে একটা হারিকেন লণ্ঠনে টিমটিমে আলোয় যেটুকুনি দেখা যাচ্ছে, বা সেইটুকুই। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছে। আচমকা একটা বিকিত এবং আনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, ও ভৈরব, এক চাল দাবা খেলবে নাকি ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলি দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি। নরহরি ছাড়া এটা আর কেউ নয়। ভৈরব সব থেকে বেশি চেনে নরহরিকে। তার চোখের ভ্রম হবার কোনো জো নেই। তারপর আর কিচ্ছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন এবং মূর্ছা। ধরাস করে পড়ল এবং জ্ঞান হারালো। খেতু মল্লিক হতাশভাবে স্থির করল ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলেন, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক এ পৃথিবীতে আর কেউ ছিল বা আছে বলে ক্ষেতবতবাবু মনে হলো না। প্রমোদ বলল, কলকাতায় খালি বাড়ি দুর্লভ হয়ে পড়েছে, অথচ বাড়িওয়ালার হুকুম আর 1 সপ্তাহের মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা আপনি বুঝতেই পারছেন। খেতু মল্লিক বলল, বেশ বাবা বেশ, আমি বেশি ভাড়াও চাই না। তুমি মাসে 25টি টাকা আমাকে দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের কড়াকে আমাকে চুক্তিপত্র লিখে দিন। কে বললেন? প্রমোদ রায় বললেন খেতু মল্লিককে। খেতু মল্লিক বললেন, আচ্ছা তাই হবে। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিও ছবি এবং যে তার বানানো প্রতিমূর্তিগুলি এখান থেকে ওখানে সরিয়ে রাখছিল। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললেন, ওগো তুমি শুনছো? নরহরির বাবুর বাড়িতে গিয়ে আমি কোনো মতেই থাকতে পারবো না গো। তুমি ওই বাড়ি কেন ভাড়া নিলে গো? তুমি জানো না নরহরির বাবুর বাড়িতে ভূত আছে গো। কেন তুমি ওই বাড়িতে থাকতে পারবে না? প্রমোদ রায় জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে। কেন আমি থাকতে পারবো না তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে একেবারে ঘরের কোণে নিয়ে গিয়ে দাঁড় করালেন। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে দিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া
হুবাহু নরহরির মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভাস্কর, আমি হচ্ছি শিল্পী। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি গো। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে তো কঠিন নয়। আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। আমি বৈশাখী বলছি, আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও আমি আপনাদের নতুন নতুন ভালো ভালো গল্প শোনাতে চাই। আপনাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের সাহায্য ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আপনারা আমার পরিবার, আপনারা আমার বন্ধু, এটুকুনি সাহায্য আমাকে করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।